আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। আজকে তোমাদের পাঠ্য বইয়ের দেখবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা আছে, তোমার খুব ছোট্ট কবিতা, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতাটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখে কবিতাটি বোঝার চেষ্টা করবে। তো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা হচ্ছে কবিতার টাইটেল। এই কবিতায় আসার আগে তোমাদের পাঠ্য বই দেখবে কবিতা 35 পেজ, 35 নম্বর পেজে কবিতাটা আছে। তো এই কবিতায় আসার আগে আমরা একটু কবি সম্পর্কে আলোচনা করি। যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম তোমরা শুনেছো, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ব্রিটিশ English poet, and he is basically known as the romantic poet in the history of English literature. ব্রিটিশ ইংরেজি কবি হিসাবে তিনি তো পরিচিত আছেন, এবং মূলত তিনি একজন রোমান্টিক কবি হিসাবে সমধিক পরিচিত। তো দিস রোমান্টিক পোয়েট ওয়াজ বর্ন অন 7th April in 1770 in the city of Cumberland in England. ইংল্যান্ডের একটি শহর হচ্ছে কাম্বারল্যান্ড। সেই কাম্বারল্যান্ডে 1770 খ্রিস্টাব্দের 7ই এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। তো এই রোমান্টিক কবি তিনি ছিলেন। তো ইংরেজি সাহিত্যের ইতিহাসে যে রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিক পিরিয়ড, যে সময়কাল আর কি, সেই সময়কালটা হচ্ছে 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত। এই সময়কালটা তোমরা মনে রাখবে যে 1798 সাল থেকে 1892 সাল, এই সময়কালটাকে আমরা ইংরেজি সাহিত্যের ইতিহাসে রোমান্টিক পিরিয়ড বলে থাকি। তো এই সময়কালের একজন বিখ্যাত কবি হচ্ছে তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো রোমান্টিক কবিদের কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তোমাদের বৈশিষ্ট্যগুলো একটু জানার দরকার আছে, যে হোয়াট আর দ্য স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ রোমান্টিক রাইটার বা রোমান্টিক পোয়েট। একজন রোমান্টিক কবির কি কি বৈশিষ্ট্য বা কোয়ালিটি, গুণাগুণ থাকে আর কি। আমরা কথায় কথায় বলে থাকি যে শি ইজ এ রোমান্টিক গার্ল, শি ইজ এ রোমান্টিক ম্যান। তো এই যে রোমান্টিক গার্ল বা রোমান্টিক ম্যান হতে হলে তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, এইগুলি আমাদের একটু জানা দরকার। তো এখানে দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য রোমান্টিসিজমের, হ্যাঁ, দি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিসিজম is strong imagination. স্ট্রং ইমাজিনেশন, প্রবল কল্পনা। তাহলে একজন রোমান্টিক মানুষ হতে হলে তার তীব্র কল্পনা শক্তি থাকতে হবে। এ রোমান্টিক পারসন মাস্ট হ্যাভ স্ট্রং ইমাজিনেটিভ পাওয়ার। তাহলে একটা স্ট্রং ইমাজিনেটিভ পাওয়ার থাকতে হবে রোমান্টিক হতে হলে। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। এর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই রোমান্টিক রাইটার or romantic poet must have a strong love for nature. তার তীব্র প্রকৃতি প্রেম থাকতে হবে, প্রকৃতির প্রতি তীব্র ভালোবাসা থাকতে হবে। রোমান্টিক মানুষ হতে হলে, রোমান্টিক কবি রাইটার হতে হলে তার প্রকৃতি প্রেম থাকতে হবে। তাহলে তীব্র কল্পনা শক্তি থাকতে হবে, প্রকৃতি প্রেম থাকতে হবে। 3 নম্বর হচ্ছে romantic poets or romantic writers have dreamy obsession. Dreamy obsession স্বপ্নীল আবেশ। স্বপ্নীল আবেশ, আমরা স্বপ্ন তো জানি, স্বপ্ন হচ্ছে রাত্রিবেলা আমরা ঘুমের মধ্যে অনেক সময়তে চিন্তা ভাবনা আমাদের অবচেতন মনে হয়ে থাকে, এবং এমন কিছু ঘটনা আমরা উপলব্ধি করি, সেগুলোকে আমরা স্বপ্ন বলে থাকি। তো এই যে ড্রিমি অবসেশন, স্বপ্নীল একটা আবেশ, এটা এখানে ঠিক সেই ধরনের স্বপ্নকে আমরা বলছি না। এখানে হয়তো পৃথিবীর বেটারমেন্টের জন্য, একটা দেশের বেটারমেন্টের জন্য একটা স্বপ্ন দেখা আর কি। আচ্ছা, তুমি একজন মানুষ, তুমি তোমার দেশের কল্যাণের কথা ভাবছো, যে দেশের কিভাবে বেটারমেন্টের কথা বাস্তবায়ন করা যায়, বা গোটা পৃথিবীর বেটারমেন্টের কথা তুমি চিন্তা করছো। এই যে একটা স্বপ্ন দেখা, সবকিছুর একটা বেটারমেন্ট বা কল্যাণের, একটা ভালোর
একটা স্বপ্ন দেখা, এই ধরনের একটা স্বপ্নীল আবেশ, একটা মানে স্বপ্ন দেখার মানে বাস্তব কোন একটা স্বপ্ন মনে মনে দেখা এবং সেটাকে বাস্তবায়িত করার যে একটা তীব্র আকাঙ্ক্ষা ইচ্ছা, সেটাকে বলছি আমরা স্বপ্নীল আবেশ, ড্রিমি অবসেশন। তারপরে হচ্ছে পাস্ট ওয়ার্ডনেস। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাস্ট ওয়ার্ডনেস, মানে অতীত চারিতা, অতীতের প্রতি একটা আকাঙ্ক্ষা, অতীতের প্রতি একটা ভালোবাসা, অতীতের প্রতি একটা টান, এইটা কিন্তু যারা রোমান্টিক কবি সাহিত্যিক তাদের কিন্তু থাকে। তাহলে পাস্ট ওয়ার্ডনেস ইজ অ্যানাদার স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক অফ এ রোমান্টিক রাইটার or রোমান্টিক পোয়েট। যেমন অতীত অভিজ্ঞতা, কোন একটা জায়গাতে হয়তো আমরা মানে বেড়াতে গেছি, ভিজিট করতে গেছি, এর 5 বছর পরে হয়তো সেই জায়গাটার প্রতি আমাদের মানে কিছু স্মৃতি ভেসে উঠছে, সেই জায়গা যাওয়ার জন্য আমাদের মন আবার মানে খুব তীব্রভাবে আকুল হয়ে উঠেছে, এইটাই কি আমরা বলছি পাস্ট ওয়ার্ডনেস, অতীত চারিতা। তারপরে হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্য ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। হ্যাঁ ঠিক আছে, ন্যাশনালিজম মিন্স সেম ফিলিং or love of the nationals, মানে নিজের জাতির জন্য যে একাত্মবোধ মানে সহানুভূতি যেটা বা সমানুভূতি, সেটাকে আমরা বলছি ন্যাশনালিজম, মানে নিজের জাতির প্রতি একটা একই রকমের অনুভূতি থাকা, টান থাকা, সেটাকে আমরা ন্যাশনালিজম বলছি। তারপরে তোর মিস্টিক রিয়ালাইজেশন অ্যান্ড এনজয়িং দ্য স্পিরিচুয়াল ডিলাইট, একটা অতীন্দ্রিয় উপলব্ধি বা আধ্যাত্মিক সুখ, যেটা আমাদের যে 5 সেন্স অর্গান, এই 5 সেন্স অর্গান দিয়ে আমরা পার্থিব বা বৈষয়িক বিষয়কে আমরা মানে উপলব্ধি করতে পারি, কিন্তু এই যে 5 সেন্স অর্গানের বাইরেও বাইরের জগৎকে আমরা উপলব্ধি করতে গেলে এই 5 সেন্স অর্গান দিয়ে কিন্তু উপলব্ধি করা যাবে না। সেটাই হচ্ছে মিস্টিক ওয়ার্ল্ড, সেটাই হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা আধ্যাত্মিক জগৎ বা পরজগৎ যেটাকে আমরা বলি। সেই পরজগৎ সম্পর্কে তার মানে ধারণা থাকবে, পরজগৎ সম্পর্কে তার একটা ভালোবাসা থাকবে, পরজগতের মানে একটা সুখ সে এই জগতে অনুভব করতে পারবে। একজন রোমান্টিক ব্যক্তি পরকালের বা পরজগতের যে আনন্দ অনুভূতি, সেগুলা এই জগতেই সে কিছুটা রিয়ালাইজ করতে পারবে, এইটাও কিন্তু একটা রোমান্টিসিজমের বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে সেন্সুয়াস প্লেজার, ইন্দ্রিয়গত আনন্দ। সেন্সুয়াস প্লেজার, ইন্দ্রিয়গত আনন্দ, এটা একটা রোমান্টিক কবিদের বৈশিষ্ট্য। যেন বলা হয় তোমার জন কিটস ওয়াজ এ সেন্সুয়াস পোয়েট, ঠিক আছে, মানে জন কিটস এর ক্ষেত্রে এই সেন্সুয়াস কথাটা খুব বেশি প্রযোজ্য তোমার। মানে ইন্দ্রিয়গত আনন্দ, প্রকৃতির এমন কিছু এলিমেন্টস, প্রকৃতির এমন কিছু মানে উপাদান যার মধ্যে সে মানে ইন্দ্রিয়গত আনন্দ উপলব্ধি করতে পারবে। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তোমার একসময় বলেছিল যে ফিলিংস অফ প্লেজার ক্যান বি অবটেইনড অনলি থ্রু ডিপ কন্টেম্পলেশন ওভার দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ নেচার অ্যান্ড নট থ্রু ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দেম। বলছে আনন্দের অনুভূতি, ফিলিংস অফ প্লেজার, আনন্দের অনুভূতি যদি উপভোগ করতে হয়, তাহলে প্রকৃতির যে বিভিন্ন এলিমেন্টস আছে, প্রকৃতির বিভিন্ন উপাদান আছে, সেইগুলিকে নিয়ে গভীরভাবে ধ্যান করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। সরাসরি সেগুলির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, মিলিত হওয়ার মাধ্যমে কিন্তু আনন্দ উপভোগ করা যায় না। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা। তো এখানে সেন্স দ্বারা 5 সেন্স অর্গান যে আছে মানুষের, 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় দ্বারা প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে যদি একটু মানে ভাবনা চিন্তা করা যায় গভীরভাবে, তবে সেখান থেকে প্রচুর একটা সুখ, আনন্দ, তৃপ্তি অনুভব করা যায়। এটা হচ্ছে কবির অভিমত। তারপরে দেখো 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ার্শিপার অফ বিউটি, একটা সৌন্দর্যের পূজারী। যারা রোমান্টিক ব্যক্তি, রোমান্টিক পারসন, তারা সৌন্দর্যের পূজারী হয়, সৌন্দর্যের ভক্ত হয়, সৌন্দর্যকে খুব তারা পছন্দ করে। তারপরে হচ্ছে লঙ্গিং ফর হায়ার আইডিয়ালস, কিছু উচ্চ আদর্শ, তার জন্য তাদের জন্য একটা আকাঙ্ক্ষা থাকে, সেই জন্য বলা হচ্ছে লঙ্গিং ফর হায়ার আইডিয়ালস অ্যান্ড ইমোশনস সাচ অ্যাজ লাভ, ট্রুথ, ফেথ, ডিভোশন অ্যান্ড পাইটি। তোমার বলছে যে ভালোবাসা, বিশ্বাস, ভক্তি, ধার্মিকতা, সত্যবাদিতার মতো যে উচ্চ আদর্শ এই বা আবেগ, এগুলির জন্য তার একটু আকাঙ্ক্ষা থাকতে হবে। এটাই হচ্ছে তোমার রোমান্টিসিজমের আরেকটা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে লঙ্গিং ফর হায়ার আইডিয়ালস অ্যান্ড ইমোশনস সাচ অ্যাজ লাভ,
ফেথ, ডিভোশন, পাইটি অ্যান্ড ট্রুথ, এইগুলিকে আমরা বলছি উচ্চ আদর্শ। ভালোবাসা, ভক্তি, তারপরে তোমার বিশ্বাস, ধার্মিকতা, সত্যবাদিতা, এই উচ্চ আদর্শের জন্য তার আকাঙ্ক্ষা থাকতে হবে। রোমান্টিক যারা মানুষ তাদের এই ধরনের অনুভূতি থাকতে হবে। আর আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারন্যাশনালিজম অর ফিলান্থ্রপিক অ্যাটিটিউড, একটা বিশ্বপ্রেম বা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিকতাবাদ বা বিশ্বপ্রেমমূলক দৃষ্টিভঙ্গি কিন্তু থাকতে হবে। গোটা পৃথিবীর মানুষের জন্য তার মন কানবে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারন্যাশনালিজম আর ফিলান্থ্রপিক অ্যাটিটিউড। তাহলে এইগুলি হচ্ছে তোমার রোমান্টিক পোয়েট বা রাইটারদের বৈশিষ্ট্য। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক কবি হিসেবেই সমধিক বিখ্যাত, আগে বলেছি। এবার আমরা এই কবিতাটা লাইন বাই লাইন আলোচনা করব। তার আগে একটু কবিতা সম্পর্কে একটু বলি আর কি, অ্যাবাউট দ্য পোয়েম। তো এখানে দেখো, তারপরে কবিতার স্ট্রাকচার, কাঠামোটা নিয়ে আলোচনা করব। তো এখানে দ্য পোয়েম কম্পোজড অন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এ সনেট ফর্ম কন্টেইনিং 14 লাইন্স। এটা এক ধরনের চতুর্দশপদী কবিতা, 14 লাইনের আর কি। এর আগে সনেট সম্পর্কে অনেক আলোচনা করেছি ভিডিওতে। হ্যাঁ, সনেট সম্পর্কে আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তো এই যে আমাদের এই যে আলোচ্য কবিতা যেটা, এই কবিতাটা কিন্তু কোনো প্রকৃতি বিষয়ক কবিতা নয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সাধারণত নেচার পোয়েম হিসাবে মানে বেশি পরিচিত, রোমান্টিক পোয়েট হিসেবে পরিচিত। তার কতকগুলো নেচার পোয়েমের নাম যদি বলি আমরা, যেমন আছে তোমার ড্যাফোডিলস আছে, লুসি পোয়েমস আছে, টিন্টার অ্যাবি আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে তার লুসি মানে প্রকৃতি বিষয়ক কবিতা, মানে প্রকৃতির বিভিন্ন দিক নিয়ে কবিতা আলোচনা হয়েছে, নেচার পোয়েমস বলা হয়। লুসি পোয়েমস হচ্ছে তোমার একটা কালেকশন অফ 5 পোয়েমস, 5টা ছোট্ট কবিতার একটা কম্বিনেশন আছে লুসি পোয়েমসে, ঠিক আছে? তারপরে ড্যাফোডিলস, এটা একটা নেচার পোয়েমস। টিন্টার নেভি, এটা একটা মানে নেচার পোয়েম। তারপরে তোর আরো একটা বিখ্যাত কবিতা আছে দ্য সলিটারি রিপার, আগে সিলেবাসে তোমাদের ছিল দ্য সলিটারি রিপার, এটা একটা কবিতা। তারপরে আছে তোমার দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটা বিখ্যাত কবিতা। তারপরে আছে তোমার ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, এটা অনেক বড় কবিতা তোমার। লিরিক্যাল ব্যালাডস, এইগুলি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের তোমার লিটারেরি ওয়ার্কস, সাহিত্যকর্ম। এবার আর একটা কথা বলি, এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে তোমার ইংল্যান্ডের রাজকবি উপাধিতে ভূষিত করা হয়েছিল তোমার 1843 সালে, ঠিক আছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য পোয়েট লরিট অফ ইংল্যান্ড ইন 1843। 1843 সালে তাকে ইংল্যান্ডের রাজকবি উপাধিতে ভূষিত করা হয়। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তোমার 1850 সালে 23 এপ্রিল মারা যান। 1850 সালের 23 এপ্রিল তিনি মারা যান। তো এই কবিতাটা নিয়ে একটু বলি, তারপরে আমরা কবিতার প্যারাফ্রেজ মানে লাইন বাই লাইন একটু অ্যানালাইসিস করব। তো এখানে দেখো, আগে বললাম যে কবিতাটা কোনো প্রকৃতি বিষয়ক কবিতা নয়। তো এখানে এই কবিতায় আমরা কি দেখতে পাবো? In this poem, the poet William Wordsworth has presented a congested, fill the city with its dust and dirt, din and bustle. এই কবিতায় একটা ঘিঞ্জি মানে শহর, একটা ঘিঞ্জি মানে হইচই কোলাহলপূর্ণ শহরের মানে বর্ণনা, মানে শহরের একটা মানে তিনি মানে উপস্থাপন করেছেন আর কি। সেই শহরটা কিভাবে প্রকৃতির একটা জাদুকরী স্পর্শে এটা মানে প্রকৃতির মানে একটা অংশে রূপান্তরিত হয়েছে। এটা লন্ডন শহর হচ্ছে একটা ঘিঞ্জি, এটা মানে হইচইপূর্ণ ব্যস্ততম শহর পৃথিবীর। তো সেই ব্যস্ততম ঘিঞ্জি জনবসতিপূর্ণ যে লন্ডন শহর, সেই লন্ডন শহরের প্রকৃতির যে একটা পার্ট, এ পার্ট অফ এ নেচার, প্রকৃতির একটা অংশে রূপান্তরিত হবে কিভাবে, সেটাই কবি এখানে বিস্তারিত বর্ণনা করেছেন। তাই এখানে বলছে যে হেয়ার দ্য পোয়েট হ্যাজ সেড about an interesting and attractive quality and miraculous power of nature to transform momentarily even the man-made structures into the crystals of pure natural sight. এটা পবিত্র, এটা প্রাকৃতিক দৃশ্য, যেমন মানে স্ফটিক,
কেলাসাকার কোনো বস্তু যেমন স্বচ্ছ হয়, ট্রান্সপারেন্ট হয়, তো ঠিক সেই রকম লন্ডন শহরের মধ্যে একটা ব্যস্ত শহর, ঘিঞ্জি একটা শহর, মানে নোংরা হইচই পূর্ণ একটা শহর, সেই শহর কিভাবে একটা মানে স্বচ্ছ পরিষ্কার একটা প্রকৃতির যেমন একটা স্ফটিক মানে ক্রিস্টাল একটা উপাদান, সেই ক্রিস্টালে যেন রূপান্তরিত হয়েছে, যে লন্ডন শহরে মানুষের মানে নির্মিত অনেকগুলো জিনিসের উপস্থিতি লক্ষ্য করা যাবে, কিন্তু সেই মনুষ্য নির্মিত লন্ডন শহরের সেই কাঠামোগুলি একটা মানে অপরূপ মানে নৈসর্গিক মানে সৌন্দর্যের একটি অংশে রূপান্তরিত হয়েছে। এটাই কবি এখানে দেখিয়েছে। তো এখানে মানে কবিতার শেষের কিছু লাইনে, ইন দ্য লাস্ট few lines of the poem, the poet has described the cityscape which has been turned into a tranquil sleeping land of fairy tale with the magic touch of nature in the early morning। বলছে ভোরবেলায়, হ্যাঁ সকালবেলায়, বলছে প্রকৃতির একটা জাদুকরী স্পর্শে কি হয়েছে, মানে একটা রূপকথার মানে প্রশান্ত নিথর নিদ্রিত ভূমিতে রূপান্তরিত হয়েছে একটা লন্ডনের মস্ত ব্যস্ত শহর। ঠিক আছে, লন্ডনের মতো একটা ব্যস্ত শহর মানে কি হয়েছে ভোরবেলায়, মানে একটা প্রকৃতির জাদুকরী স্পর্শে রূপকথার একটি প্রশান্ত নিথর নিদ্রিত যেন মানে ল্যান্ডের উপর পরিণত হয়েছে, রূপান্তরিত হয়েছে কবির কল্পনায়, কবির দৃষ্টিভঙ্গিতে। এটাই হচ্ছে কবিতার মানে সেন্ট্রাল আইডিয়া। তো সেটা আমরা আলোচনা করব। তো এখানে এবার কবিতার অকেশন, উপলক্ষ, কবিতাটা মানে সোর্স সম্পর্কে একটু আলোচনা করি। যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ডিড সেভারাল ল্যান্ডস্কেপ ট্যুরস উইথ হিজ সিস্টার ডরোথি ইন স্কটল্যান্ড, ইটালি অ্যান্ড ফ্রান্স। যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথির সঙ্গে কতকগুলি দেশের অভ্যন্তরীণ মানে দৃশ্য দেখার জন্য কতকগুলি ভ্রমণ মানে করেছিলেন। যেমন স্কটল্যান্ডে গিয়েছিলেন, ইটালিতে গিয়েছিলেন, ফ্রান্সে গিয়েছিলেন। ঠিক আছে, এই সমস্ত দেশের অভ্যন্তরীণ যে দৃশ্য ল্যান্ডস্কেপ সেইগুলিকে দেখার জন্য তার বোনের সঙ্গে ভ্রমণ কার্য সম্পূর্ণ করেছিলেন। তো এইরকমের একটা ট্যুর আর কি। ডিউরিং ওয়ান সাচ এ ট্যুর টু এ কান্ট্রি সাইড অফ ফ্রান্স অন 31st জুলাই 1802, 1802 সালের 31শে জুলাই এইরকমের একটা ভ্রমণ সে ফ্রান্সের অভ্যন্তরীণ গ্রামাঞ্চলে ফ্রান্সের অভ্যন্তরীণ দৃশ্য দেখার জন্য তারা ভ্রমণে বেরিয়েছিলেন 1802 সালের 31শে জুলাই। হ্যাঁ, সেই সময় কবি কি বলছেন, দ্য পোয়েট সেজ উই লেফট লন্ডন অন স্যাটারডে মর্নিং at 5:30 or 6 of the 31st July 1802। তাহলে 1802 সালের বলছে 31শে জুলাই সকালবেলায় মানে 5:30 কি 6টার সময়তে আমরা শনিবারের দিন লন্ডন ছেড়েছিলাম। এটা কবির মানে কথা আর কি। মানে তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, যে কবি মানে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন লন্ডন শহরের উপর দিয়ে। তাই এখানে বলছেন যে তিনি 1802 সালের 31শে জুলাই লন্ডন শহর ত্যাগ করেছিলেন। সেই দিনটা ছিল শনিবার, টাইমটা ছিল ভোরবেলায়, সকাল 5:30 কি 6টার সময়। ঠিক আছে, তারপরে বলছে যে ইট ওয়াজ এ বিউটিফুল মর্নিং, এটা ছিল অত্যন্ত সুন্দর একটা প্রভাত, অত্যন্ত সুন্দর সকালবেলা। দিস ওয়াজ দি অকেশন। তারপরে বলছে যে উই মাউন্টেড দ্য ডোভার কোচ অ্যাট চারিং ক্রস। উই মাউন্টেড দ্য ডোভার কোচ অ্যাট চারিং ক্রস। চারিং ক্রস একটা জায়গা, সেই চারিং ক্রসে তারা ডোভার মানে কোচ একটা মানে গাড়িতে আরোহণ করেছিল ফ্রান্সের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য সেই সকালবেলায়। তো দিস ওয়াজ দ্য অকেশন অফ দি পোয়েম। এইটাই ছিল কবিতার মানে উৎসব, এটাই ছিল কবিতার উপলক্ষ, মানে এই ঘটনাটাকে উপলক্ষ করে কবি কবিতাটা লিখেছিলেন। সেই জন্য বলছে যে দিস ওয়াজ দি অকেশন অফ দি পোয়েম। এবার কবিতার স্ট্রাকচারটা নিয়ে একটু আলোচনা করি। যে এখানে এর আগেও তোমাদের আলোচনা করেছি যে সনেট একজন চতুর্দশপদী কবিতা। আগে বললাম যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটা এক ধরনের সনেট ফর্মে লেখা। এখানে 14টা লাইন আছে, চতুর্দশপদী কবিতা বলা হয়। তো এই সনেট ধর্মী কবিতা প্রথম লিখেছিল তোমার 14শ শতাব্দীতে, মানে ইটালিয়ান পোয়েট ফ্রান্সিসকো পেট্রাক।
Italian poet Francisco Petrarch first introduced this sonnet in the 14th century. তাহলে চতুর্দশ শতাব্দীতে এই সনেট ধর্মী কবিতা তিনি লিখেছিলেন প্রথম ইটালিয়ান কবি ফ্রান্সিসকো পেট্রার্ক। তো এই পেট্রার্চান সনেট, ফ্রান্সিসকো পেট্রার্কের যে সনেট সেটাকে বলা হয় পেট্রার্চান সনেট। দি পেট্রার্চান সনেট কনসিস্ট অফ টু স্ট্যাঞ্জা, অক্টেভ অ্যান্ড সেস্টেট। এই পেট্রার্চান সনেটের দুটো পার্ট, একটা হচ্ছে অক্টেভ আর একটা হচ্ছে সেস্টেট। অক্টেভ ইজ এ স্ট্যাঞ্জা অফ 8 লাইন and সেস্টেট ইজ এ স্ট্যাঞ্জা অফ 6 লাইন। তাহলে অক্টেভ হচ্ছে 8 লাইনের একটি স্ট্যাঞ্জা আর সেস্টেটটা হচ্ছে 6 লাইনের একটি স্ট্যাঞ্জা। এটা আমি আলোচনা এর আগে করেছি। এবং এই দুটো স্ট্যাঞ্জার মধ্যে যে পজ বা যে একটু বিরাম বা বিরতি যে থাকে তোমার, দ্য পজ বিটুইন দ্য টু স্ট্যাঞ্জাজ ইজ কল্ড সিজুরা। স্পেলিংটা হচ্ছে CAESURA, সিজুরা। একটা 8 লাইন একটা 6 লাইন অথবা 6 লাইন বা 8 লাইন, এই দুটো স্ট্যাঞ্জার মধ্যে যে একটু মানে পজ থাকে, একটু বিরতি থাকে, বিরাম থাকে, সেই বিরামটার নাম হচ্ছে তোমার ইংরেজিতে সেজুরা বলা হয়, সেজুরা। তারপরে দুটো স্ট্যাঞ্জার মধ্যে যে চিন্তা ভাবনার যে একটু মানে মোড়, বা প্রথম স্ট্যাঞ্জা 8 লাইনের একটা স্ট্যাঞ্জা অক্টেভ, সেখানে যে মানে থটটা আছে, যে চিন্তা ভাবনাটা আছে, সেখান থেকে একটু পরিবর্তন করে এবার দ্বিতীয় স্ট্যাঞ্জাতে অন্য রকমের চিন্তা ভাবনা দেওয়া হচ্ছে। এই যে মানে চেঞ্জ অফ থট বিটুইন দ্য টু স্ট্যাঞ্জা ইজ নোন অ্যাজ ভোল্টা। ঠিক আছে, দুটো স্ট্যাঞ্জার মধ্যে থটের যে মানে পরিবর্তন বা থটের যে তোমার মোড পরিবর্তন, সেটাকে বলা হয় ইংরেজিতে ভোল্টা বলা হয়। আর একটা বিষয় বলি, এই মানে তোমার পেট্রার্চান সনেটের যে রাইম স্কিম, অন্তমিল, রাইম স্কিম মানে অন্তমিল, মানে কবিতার লাস্টিকার, মানে কবিতার লাস্ট যে সিলেবিল, প্রতিটা লাইনের লাস্ট সিলেবিলের মধ্যে মানে সিমিলার সাউন্ড যেটা, হ্যাঁ, শব্দের বা সিলেবিলের সাউন্ডের যে সিমিলারিটি মানে অনুরূপতা, সেটাকে আমরা অন্তমিল বলে থাকি, রাইম স্কিম বলে থাকি। তো এই পেট্রার্চান সনেটের যে রাইম স্কিম সেটা হচ্ছে ABBA ABBA আর CDC DCD। এটা হচ্ছে এই কবিতার রাইম স্কিম, ABBA ABBA। তাহলে 4 লাইন 4 লাইন 8 লাইন হলো দুটো স্ট্যাঞ্জা, ঠিক আছে। আর তারপরে সেস্টেট হচ্ছে CDC DCD, ঠিক আছে। এই হচ্ছে তোমার রাইম স্কিম। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে, পেট্রার্চান সনেটের যা বৈশিষ্ট্য, যা কোয়ালিটি, সবগুলোকে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অনুসরণ করেছিলেন, ঠিক আছে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই যে কবিতা, এটাতেও কিন্তু দুটো স্ট্যাঞ্জা আছে, একটা অক্টেভ আছে, সেস্টেট আছে, ঠিক আছে। এবং এর যে রাইম স্কিম ঠিক পেট্রার্চান সনেটের রাইম স্কিমের মতো। এবার আমরা কবিতার লাইন বাই লাইন একটু আলোচনা করব। কবিতাটা দেখো তোমরা, যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে রচিত, কম্পোজড মানে রচিত, হ্যাঁ। তাহলে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, তাহলে এই লাইনটাকে একটু, টাইটেলটাকে একটু অ্যানালাইসিস করা দরকার। তাহলে ওয়েস্টমিনস্টার ব্রিজটা হচ্ছে কি, এটা লন্ডনের একটা বিখ্যাত নদী হচ্ছে টেমস নদী, নাম শুনেছো তোমরা। লন্ডনের একটা, ভারতবর্ষের জন বিখ্যাত নদী গঙ্গা আছে, তো লন্ডন শহরের একটা বিখ্যাত নদী হচ্ছে টেমস। সেই টেমস নদীর উপরে যানবাহন এবং পায়ে হেঁটে চলাচলের একটা ব্রিজের নাম হচ্ছে তোমার ওয়েস্টমিনস্টার ব্রিজ, ঠিক আছে। তাহলে ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ ফুট ট্রাফিক ব্রিজ ওভার দ্য রিভার টেমস ইন লন্ডন। তাহলে লন্ডনের টেমস নদীর উপরে ফুট ট্রাফিক ব্রিজ মানে পায়ে হেঁটে মানে পার হওয়া এবং যানবাহন চলাচলের একটা ব্রিজ, সেটাকে বলে ফুট ট্রাফিক ব্রিজ ওভার দ্য রিভার টেমস ইন লন্ডন। তো এখানে দেখো, আশা করি এটা কবিতার টাইটেল বুঝতে পেরেছো, যে কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। তাহলে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে নিশ্চয় কবি দাঁড়িয়েছেন, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে কবি মানে কিছু সৃষ্টি করছেন, রচনা করছেন, এরকম হয়তো অর্থটা হতে পারে। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর রচিত। কি রচিত আমরা পরে জানতে পারবো। সেপ্টেম্বর 3, 1802 সালের 3রা সেপ্টেম্বর। তাহলে এই 1802 সালের 3রা সেপ্টেম্বর কবিতাটা লেখা হয়েছে, রচিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, উইলিয়াম, তাহলে কম্পোজটা বুঝতে বললাম যে 1802 সালের 3রা সেপ্টেম্বর এই কবিতাটা রচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
1777 থেকে 1850। আচ্ছা, এবার দেখো কবিতার ওপেনিং লাইন, ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম। Earth has not anything to show more fair. This is the opening line of the poem. Earth has not anything to show more fair. বলছে এত বেশি সুন্দর, এত বেশি বিউটিফুল, অ্যাট্রাকটিভ, ইন্টারেস্টিং দেখার মতো পৃথিবীর আর কোনো কিছুই নাই। পৃথিবীর এত বেশি সুন্দর দেখানোর কিছুই নাই। তাহলে এই যে ওপেনিং লাইন অফ দ্য পোয়েম, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোলি অর এক্সাজারেশন। এই লাইনটা কিন্তু একটা অতি কথন, একটা অতিরঞ্জনের এক্সাম্পল, হাইপারবোলিক এক্সপ্রেশন প্রথম লাইনটা। ঠিক আছে, তো বলছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, বলছে এত বেশি সুন্দর জিনিস পৃথিবীতে নাই। তাহলে কোন জিনিসের কথা বলছে? সে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইড শো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এবার বলছে যে ডাল উড হি বি, এই সেকেন্ড লাইন দেখো, সেকেন্ড লাইন ডাল, ডাল মানে আমরা ভোতা বলি, ডাল মানে এখানে অনুভূতিহীন। ডাল উড হি বি মানে হি উড বি এ ডাল পারসন। এই সেন্টেন্সের যে মানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো আমরা সেন্টেন্স লিখতে গেলে কি প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখি, সেই স্ট্রাকচারাল প্রসিডিউর মেনটেন করে কিন্তু লাইনটা লেখা নেই। তাহলে ডাল উড হি বি অফ সোল মানে সে হবে অনুভূতিহীন লোক, মানে সংবেদনহীন ব্যক্তি আর কি। সে যে সংবেদনহীন ব্যক্তি বা অনুভূতিহীন ব্যক্তি কে হু উড পাস বাই এ সাইট অফ শো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এইরকমের একটা মর্মস্পর্শী, এইরকমের একটা মানে মোহনীয় একটা সৌন্দর্য, ম্যাজেস্টি মানে মোহনীয়, ঠিক আছে, একটা মহিমান্বিত একটা সৌন্দর্য, একটা মর্মস্পর্শী সৌন্দর্য। এই সৌন্দর্যকে না দেখে কেউ যদি পাশ কাটিয়ে চলে যায়, তাহলে তার চাইতে অনুভূতিহীন, সংবেদনহীন মানুষ আর কেউ নাই। সে হচ্ছে ডাল পার্সন, সে হচ্ছে অনুভূতিহীন ব্যক্তি, একটা জড়বস্তুর মতো। এটাই তাহলে কবি বলতে চাইছে। দিস সিটি এ সাইট শো টাচিং, টাচিং বলতে মর্মস্পর্শী, অ্যাফেক্টিং, হ্যাঁ, ইন ইটস ম্যাজেস্টি এর মহিমার দিক থেকে, ম্যাজেস্টি মানে গ্রেটনেস, মহিমা, ঠিক আছে, মোহনীয়তা বা মহিমান্বিত একটা অবস্থা সৌন্দর্যের, সেটাকে বলা হয়েছে। মানে এমন একটা সৌন্দর্যের কথা বলছে যে মানে দৃশ্যের কথা একটা বলছে, যে দৃশ্যটা অত্যন্ত মোহনীয় সুন্দর, মানে মোহনীয় দৃশ্য এবং অত্যন্ত মর্মস্পর্শী দৃশ্য। তাহলে এইরকমের একটা মোহনীয়, অতি মহিমান্বিত বা একটা তোমার মর্মস্পর্শী দৃশ্য কেউ যদি না দেখে তার পাশ কাটিয়ে চলে যায়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে অনুভূতিহীন ব্যক্তি বা সংবেদনহীন ব্যক্তি আর কি। সংবেদনশীলতা তার নাই, এরকম কবি বলতে চাইছে। ইনসেনসিটিভ পারসন। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, বলছে এই শহর, কবি আগে বলেছে লন্ডন শহরের কথা, এখানে বলছে দিস সিটি বলছে দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহর, নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, বলছে একটা গার্মেন্টের মতো, একটা পোশাকের মতো এই শহর এখন পরিধান করেছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, বলছে প্রভাতকালীন সৌন্দর্যকে পরিধান করেছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, প্রভাতকালীন সৌন্দর্য বা সকালের সৌন্দর্য পরিধান করেছে। সাইলেন্ট, বেয়ার, এবং সেই সৌন্দর্যটা কেমন, একদম নীরব, নিস্তব্ধ, বেয়ার মানে উন্মুক্ত। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স and temples lie open unto the fields and to the sky. তারপরে এখানে কিছু ম্যানমেড অবজেক্টস এর কথা এখানে বলছে, যে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে কবি এই সমস্ত ম্যানমেড অবজেক্ট গুলিকে তিনি দেখতে পাচ্ছেন ভোরবেলায়। সেখানে দেখতে পাচ্ছেন যে শিপস, কিছু জাহাজ, নদীতে কিছু জাহাজ আছে টেমস নদীতে, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। তাহলে এইগুলি কবি এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখো টাওয়ার্স বলতে আমরা কি বুঝি? টাওয়ার্স হচ্ছে তোমার মানে টল ওর হাই পয়েন্টেড স্ট্রাকচার, এক ধরনের টাওয়ার, যেটা আমরা টাওয়ার বলি, মানে তার অগ্রভাগ যেটা শীর্ষদেশ সেটা একটু সরু পয়েন্টেড স্ট্রাকচার, সেটাকে টাওয়ার বলি। তারপরে আছে তোমার ডোমস। ডোমস মানে কি? ডোমস হচ্ছে এ বিল্ডিং উইথ সার্কুলার বেজ অ্যান্ড এ ভল্ট শেপড রুফ।
সেটাকে আমরা ডোম বলে থাকি। মানে এমন একটা বিল্ডিং, এমন একটা কাঠামো, এমন একটা স্ট্রাকচার যার যে ব্যাকগ্রাউন্ড, যার যে ভিত্তি ভিত্তি স্ট্যান্ড বা বেজ, সেটা হচ্ছে গোলাকার, সার্কুলার মানে স্ট্রাকচার, এবং তার একটা ধনুকের খিলানের মতো তার একটা গোলাকার ছাদ থাকবে, সেটাকে আমরা ডোম বলে থাকি। তারপরে এখানে বলছে আর কি দেখতে পাচ্ছি, থিয়েটার্স। থিয়েটার হচ্ছে মানে ড্রামা হাউস, যেটা নাট্যশালা বা এক ধরনের স্ট্রাকচার, এক ধরনের বিল্ডিং ওয়ার ড্রামাটিক পারফরমেন্স ইজ ডিসপ্লেড, সেটাকে বলা হয় তোমার নাট্যশালা, ড্রামা হাউস। অ্যান্ড টেম্পলস, এবং মন্দির, মানে ধর্ম উপাসনার একটা স্থান, মন্দির, লাই, এগুলা সব মানে স্থির হয়ে আছে, ওপেন, উন্মুক্ত হয়ে আছে, অন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। এটা যেন মানে অন টু দ্য ফিল্ডস, মাঠে একটা বিস্তৃত একটা জায়গা, মাঠে সেগুলিকে দেখা যাচ্ছে, এবং আকাশের দিকে মানে আকাশচুম্বী মানে স্ট্রাকচার, আকাশের পর্যন্ত তারা বিস্তৃত হয়ে আছে। এই ম্যানমেড অবজেক্টের কথা এখানে বলছে। তারপর হচ্ছে ওয়াল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। এবার সবগুলাই বলছে খুবই ঝলমল করছে, চকচক করছে। ওয়াল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস এয়ার, ধোঁয়াবিহীন বাতাস। বলছে বাতাসে যদি কোনো ধোঁয়া না থাকে, কোনো স্মোক না থাকে, বা কোনো পলুট্যান্টস, দূষণ সৃষ্টিকারী পদার্থ না থাকে, তাহলে সেই বাতাসটা কেমন হয়, খুবই ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, ক্লিয়ার হয়। তাই এখানে বলতে চাইছে যে এখানে বাতাসটা সেই সময়তে বলছে স্মোকলেস, ফ্রি ফ্রম ফগ, সব রকমের মানে ফগ থেকে, কুয়াশা থেকে মুক্ত, এবং সেই বাতাসটা হচ্ছে খুবই মানে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। তাহলে এখানে হোয়াই দ্য স্মোক ইজ, হোয়াই দ্য এয়ার ইজ স্মোকলেস, এরকম কোয়েশ্চেন আসতে পারে। দ্য এয়ার ইজ স্মোকলেস বিকজ the usual domestic activities of lighting oven have not started till then, and smoke is not billowing out of the chimneys. সেই সময়তে ভোরবেলা হয়তো চিমনি থেকে কোনো তরঙ্গের মতো ধোঁয়া বেরোচ্ছিল না, বা মানে বাড়ির যে ঘরকন্নার যে মানে স্টোভ জ্বালানো বা উনুন জ্বালানোর যে কার্যাবলী, সেই কাজগুলিও তখন শুরু হয়েছিল না। তাই বলছে যে বাতাস হচ্ছে ফ্রি ফ্রম ফগ অ্যান্ড ফ্রি ফ্রম স্মোক। স্মোক মানে ধোঁয়াবিহীন বাতাস, এরকম ধোঁয়াবিহীন একটা পরিমণ্ডল, বাতাসে সবকিছু ঝলমল করছে, চকচক করছে, উজ্জ্বল ভাবে মানে প্রদর্শিত হচ্ছে। আর কি বলছে, তাহলে এখানে আছে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিফ, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিফ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডর। এই লাইনটা দেখো, বলছে যে কখনোই নেভার ডিড সান মানে মানে সূর্য কখনোই এত সুন্দরভাবে ছড়িয়ে পড়েনি তার প্রথম মানে বিকিরণের মধ্যে, তার প্রথম যে দ্যুতি, যে ফার্স্ট স্প্লেন্ডর মানে ফার্স্ট রেডিয়েন্স, হ্যাঁ, ফার্স্ট সাইনিং, যখন প্রথম সূর্য যখন দেখা যায় মানে সূর্যোদয়ের সময়তে, সেটাকে বলছে ফার্স্ট স্প্লেন্ডর, প্রথম দ্যুতি, বা সূর্য প্রথম যে দেখার যে দৃশ্য, সেটাকে ফার্স্ট স্প্লেন্ডর বলছে, সূর্যের প্রথম দ্যুতি। তো বলছে যে এত উজ্জ্বল ভাবে, এত মানে স্টিফ কথাটার অর্থ হচ্ছে সর্বত্র ছড়িয়ে পড়া, পারমিট যেটা বলা হয়। তো বলছে যে এত সুন্দরভাবে, এত মানে সুন্দরভাবে সূর্য কখনো প্রথম দ্যুতিতে দেখা যায়নি, বা এত সুন্দরভাবে সূর্য কখনো ছড়িয়ে পড়েনি, মানে সেই দিনটিতে কবি সূর্য যখন দেখতে পাচ্ছেন। In his first splendor, valley, rock or hill never saw, I never felt a calm so deep. বলছে যে ভ্যালি মানে উপত্যকা, ভ্যালি বলতে উপত্যকা মানে এ লো ল্যান্ড বিটুইন টু হিলস অর রক্স, স্পেশালি উইথ এ রিভার ফ্লোয়িং থ্রু ইট। কোন দুটো পাহাড় বা দুটো পর্বতের মাঝে যে একটা নিম্ন অঞ্চল, না নিম্ন জায়গা, যার মধ্যে দিয়ে একটা নদী প্রবাহিত হবে, সেটাকে আমরা ভ্যালি বলে থাকি। তো ভ্যালি, রক মানে কোনো স্টোন, ঠিক আছে, বা হিল, পাহাড়। নেভার শ আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। বলছে এই ধরনের মানে দৃশ্য, এত সুন্দর, চমৎকার, মনোরম, মহিমান্বিত দৃশ্য আমি কোনোদিন মানে আগে কখনো দেখিনি, বা এত একটা মানে শান্ত, স্নিগ্ধ মানে পরিমণ্ডল আগে কখনো মানে অভিজ্ঞতা অর্জন করিনি। হচ্ছে দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। নদী তার নিজস্ব গতিতে বয়ে চলেছে। গ্লাইডেথ মানে হচ্ছে, গ্লাইডেথ মিনস হচ্ছে ফ্লোজ, প্রবাহিত হওয়া।
দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, উইল বলতে এখানে উইশ, ইচ্ছা বলছে নদী তার নিজের ইচ্ছায় বয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, হে ঈশ্বর, ডিয়ার গড, হে ঈশ্বর। কবি এখানে ঈশ্বরকে অ্যাড্রেস করে বলছেন যে ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। বলছে যে লন্ডন শহরের সেই সময় সমস্ত বাড়িঘর মানে ফ্যামিলি মেম্বার যারা সবাই মানে নিদ্রিত আছে, মনে হচ্ছে সময় ঘুমিয়ে আছে, আপন আপন বিছানায় ঘুমিয়ে আছে, কাউকে কোনো চারিপাশের লোকজনের মুভমেন্ট, কোনো লোকজনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না। তাই বলছে যে গোটা শহর এখন নিদ্রিত অবস্থায় আছে, গোটা শহর এখন ঘুমন্ত অবস্থায় আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং ওই মানে প্রকাণ্ড অন্তর, ওই বিশাল অন্তর, মাইটি মানে পাওয়ারফুল, এনরমাউস মানে শক্তি মানে প্রকাণ্ড বিশাল, হার্ট অন্তর, ইজ লাইং স্টিল বলছে এখনো নীরব নিস্তব্ধ ভাবে পড়ে রয়েছে। এটাই হচ্ছে তোমার মানে কবিতার লাস্ট লাইন। তাহলে এই কবিতার লাইন বা লাইন অ্যানালাইসিস আমরা করলাম। এখানে দেখো এই কবিতার মানে কিছু যদি আমরা কবিতার সামারিটা তো মানে বুঝতে পারবা, নোট দেখে তোমরা একটু দেখে নেবে। এই কবিতার সেন্ট্রাল আইডিয়াটা একটু বলি। কবিতার সেন্ট্রাল আইডিয়াটা একটু বলবো, তারপরে টাইটেল নিয়ে বলবো, তারপরে এখানে কি ধর কিছু তোমার পোয়েটিক্যাল ডিভাইস নিয়ে আলোচনা হয়েছে কবিতায়, সেটা নিয়ে আলোচনা করবো সংক্ষেপে। তো সেন্ট্রাল আইডিয়াটা কি এখানে, দ্য পোয়েট হ্যাজ উইটনেসড দ্য ট্রান্সফরমেশন অফ দ্য লন্ডন সিটি ইনটু এ গ্র্যান্ড ন্যাচারাল সাইট উইথ দি ম্যাজিক টাচ অফ ফগ ফ্রি ট্রান্সপারেন্ট মর্নিং বিউটি। একটা মানে বলছে লন্ডন শহরের একটা মানে মানে অত্যন্ত সুন্দর মহিমান্বিত একটা প্রাকৃতিক সৌন্দর্যের মানে রূপান্তরিত হওয়া, মানে প্রকৃতির মানে তোমার মানে জাদুকরী স্পর্শে, এটাই হচ্ছে কবিতার মূল মানে সেন্ট্রাল আইডিয়া বা মূল থিম, যে লন্ডন শহর একটা প্রকৃতির একটা অংশে রূপান্তরিত হয়েছে। লন্ডন শহরের যে ম্যান মেড যে কিছু অবজেক্ট, কিছু স্ট্রাকচার কবি দেখতে পাচ্ছেন ব্রিজে দাঁড়িয়ে, সেই স্ট্রাকচার সম্বলিত লন্ডন শহর প্রকৃতির জাদুকরী স্পর্শে, প্রকৃতির অলৌকিক ক্ষমতার বলে এখানে কি হয়েছে, একটা মহিমান্বিত, একটা অত্যন্ত মর্মস্পর্শী একটা সৌন্দর্যে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, হিজ মাইন্ড ইজ ফিল্ড উইথ এ সেন্স অফ অনার, বলছে তার মনে অত্যন্ত গর্ববোধ হচ্ছে, তিনি মানে খুবই মানে আনন্দ বোধ করছেন, মহিমান্বিত বোধ করছেন। তাই বলছে যে হিজ মাইন্ড ইজ ফিল্ড উইথ এ সেন্স অফ dignity, with a sense of honor, when he sees the morning beauty in which the congested, filthy and noisy city has turned into a crystal of natural beauty। তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের একটা স্ফটিক বা একটা ক্রিস্টালে যেন লন্ডন শহর পরিণত হয়ে গেছে। হ্যাঁ, লন্ডন শহর আর লন্ডন শহর নাই, লন্ডন শহর একটা নৈসর্গিক একটা সৌন্দর্যের একটি অংশে রূপান্তরিত হয়েছে। দ্য সানরাইজ ইন দ্য ন্যাচারাল সারাউন্ডিংস is not so beautiful as it appears in the man-made city with its numerous structure। বলছে মনুষ্য নির্মিত বিভিন্ন মানে কাঠামো নিয়ে এই যে লন্ডন শহরের মানে মধ্যে সূর্যোদয়, যে সূর্যের যে মানে উদীয়মান হওয়া, এই ধরনের সূর্যোদয় আর মানে কোনোদিন কখনো তিনি দেখেননি, এত সুন্দর সূর্যোদয়। The poet expresses his wonder and thankfulness to Almighty God। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কবিতার মানে কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং তার বিস্ময় প্রকাশ করছেন ফর দিস মিরাকুলাস ট্রান্সফরমেশন অফ দ্য সিটি। বলছে লন্ডন শহরের এই অলৌকিক রূপান্তর, প্রকৃতির একটা অংশের রূপান্তর। দ্য পোয়েট সেজ দ্যাট দ্য হোল সিটি ইজ র্যাপড আপ উইথ সাম ড্রাউজি স্টেট অফ দ্য মর্নিং। বলছে সকাল বেলাকার যে নিদ্রিত ভাব, সকাল বেলাকার যে একটা তন্দ্রাচ্ছন্ন একটা অবস্থা, সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যে গোটা শহর এখন মানে মুড়ে রয়েছে, গোটা শহর এখন আবৃত হয়ে আছে, এটাই তিনি উপলব্ধি করছেন। তাহলে এই কবিতায় দেখো কিছু পোয়েটিক্যাল ডিভাইস ব্যবহার করা হয়েছে, যেমন দ্য পোয়েট হ্যাজ ভেরি বিউটিফুলি এমপ্লয়েড দ্য ফলোইং রিটোরিক্যাল ডিভাইসেস ইন দ্য পোয়েম। কতগুলি রিটোরিক্যাল ডিভাইস তিনি অলংকার ব্যবহার করেছেন। কবিতার প্রথম লাইনটা আগে বলেছি, দ্য ওপেনিং লাইন অফ দ্য পোয়েম, আর্থ
আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার, এই লাইনটা আগে বলেছি, এক্সাম্পল অফ হাইপারবলি অর এক্সাজারেশন, এটা অতিকথনের এক্সাম্পল। তারপরে অ্যানাস্ট্রফি বা ইনভার্সন যেটাকে বলছে, মানে পদবিন্যাসের একটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন সেকেন্ড লাইনটা এখানে দেখো, ডাল ডাল কবিতার ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, সেকেন্ড লাইন, এটা হচ্ছে এক্সাম্পল অফ অ্যানাস্ট্রফি ওয়ার, এটাকে বলছি আমরা ইনভার্সন, পদবিন্যাসের একটা এক্সাম্পল। এটা এক ধরনের রিটোরিক্যাল ডিভাইস। সেন্টেন্স যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা লিখি এখানে, সেই স্ট্রাকচারে কিন্তু সেন্টেন্স লেখা নাই। হ্যাঁ, তাহলে এটা এখানে ডাল অ্যাডজেক্টিভটা আগে লিখছে, তারপরে ভার্ব এখানে উড হবে, তাহলে ডাল উড হি বি অফ সোল, তাহলে এইটা হচ্ছে তোমার কিন্তু অ্যানাস্ট্রফি বা ইনভার্সনের এক্সাম্পল। তো আমার এই কবিতায় সিমিলি আছে, দেখো আর এক ধরনের মানে সিমিলি, এক ধরনের অলংকার আছে, উপমা যাকে আমরা বলি সিমিলি। এখানে এই লাইনটাতে আমরা সিমিলি পাবো, দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, দ্য সিটি, ফোর্থ লাইন যেটা কবিতার চতুর্থ লাইন আছে, দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, এখানে লাইক এ গার্মেন্ট মানে দুটো, মানে তোমার জিনিসের মধ্যে কোনো অ্যাজ লাইক এই সমস্ত মানে দ্বারা যখন কম্প্যারিজন করা হয় তখন সেটাকে আমরা সিমিলি বলি। তাহলে এখানে লাইক এ গার্মেন্ট, একটা গার্মেন্টের মতো কি করেছে, সকালবেলাকার সৌন্দর্য যেন পরিধান করেছে লন্ডন শহর, তাহলে এটা একটা সিমিলির এক্সাম্পল। আচ্ছা, তারপরে দেখো পার্সনিফিকেশন আছে কবিতায়, পার্সনিফিকেশনের এক্সাম্পল, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। হ্যাঁ, একদম লাস্টের দিক থেকে থার্ড লাইন কবিতার, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ অন সুইট উইল, এখানে দ্য রিভার হ্যাজ বিন পার্সনিফাইড, মানে মানবিক কিছু কোয়ালিটি, মানবিক কিছু গুণ দ্বারা কবিতায় এই নদীকে ভূষিত করা হয়েছে, তাহলে এটা হচ্ছে পার্সনিফিকেশনের এক্সাম্পল। তারপরে এখানে আরেকটা মানে অ্যানাস্ট্রফির এক্সাম্পল দেখো, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিফ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডর, এখানেও কিন্তু আমরা পার্সনিফিকেশন পাচ্ছি, মানে হিজ ফার্স্ট স্প্লেন্ডর, তার প্রথম দুটি, হিজ বলতে এখানে সূর্যের, তাহলে সূর্যকে এখানে ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়েছে, তাহলে এখানে পার্সনিফিকেশন আছে। তারপরে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিফ, এই যে সেন্টেন্সের স্ট্রাকচার, এই স্ট্রাকচারের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানাস্ট্রফি বা ইনভার্সনের এক্সাম্পল। তাহলে এই ধরনের কিছু মানে পোয়েটিক্যাল ডিভাইসেস বা রিটোরিক্যাল ডিভাইসেস কবিতায় কবি ব্যবহার করেছেন। হ্যাঁ, তো এই কবিতার লাস্টে টাইটেল সম্পর্কে একটু বলি। এই কবিতার টাইটেলটা একটু অদ্ভুত রকমের টাইটেল আর কি, বলছে যে দ্য টাইটেল অফ এনি লিটারেরি আর্ট অর কম্পোজিশন মে বি কম্পেয়ার্ড টু দি সাইনবোর্ড অফ এ শপ, একটা দোকানের সাইনবোর্ডের সঙ্গে একটা যে কোনো সাহিত্য রচনার টাইটেলের তুলনা করা হয়। জাস্ট অ্যাজ দ্য সাইনবোর্ড ইন্ডিকেটস ইটস গুডস অর কন্টেন্টস, সো অ্যাজ দ্য টাইটেল অফ এনি লিটারারি আর্ট ইন্ডিকেটস ইটস থিমস অর সাবজেক্ট ম্যাটার। যে কোনো দোকানের সাইনবোর্ড দেখে আমরা দোকানের মানে কি কি আইটেম দ্রব্য সামগ্রী পাওয়া যাবে সেটা আইডিয়া করতে পারি, ঠিক একই রকম ভাবে বলছি সাহিত্য রচনার টাইটেল থেকেও কিছুটা বিষয়বস্তু সম্পর্কে আইডিয়া করা যায়। তো এখানে দ্য টাইটেল অফ দ্য পোয়েম কম্পোজড অপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ অ্যান আনইউজুয়াল টাইটেল বিকজ দ্য টাইটেল এক্সপ্রেসেস দ্য মোমেন্ট অফ পোয়েটিক ক্রিয়েশন মোর দ্যান ইটস থিম অ্যান্ড মেসেজ। তাহলে এই কবিতায় যে থিম বা এই কবিতার যে মূল যে মেসেজ সেটার চাইতে একটা পোয়েটিক ক্রিয়েশন, একটা কাব্যিক সৃষ্টির উপরে বেশি জোর দেওয়া হয়েছে। কাব্যিক সৃষ্টি কেন বলছি, কাব্যিক সৃষ্টি হচ্ছে যে একটা মানে ব্যস্ততম ঘিঞ্জি হইচইপূর্ণ কোলাহলপূর্ণ একটা রাজধানী শহর লন্ডনের মতো, সেই শহরের যে প্রকৃতির একটা স্ফটিক আকার একটা মানে সুন্দর মহিমান্বিত একটা দৃশ্যে রূপান্তরিত হওয়া, এটাই হচ্ছে তোমার মানে পোয়েটিক্যাল মানে ক্রিয়েশন, এটা হচ্ছে পোয়েটিক্যাল ক্রিয়েশন মানে কাব্যিক সৃষ্টি, লন্ডন শহরের একটা মহিমান্বিত নৈসর্গিক সৌন্দর্যে রূপান্তরিত হওয়া, এটাই হচ্ছে তোমার পোয়েটিক্যাল ক্রিয়েশন। তার জন্য এই পোয়েটিক্যাল ক্রিয়েশনের উপরে কবিতার বেশি জোর দেওয়া হয়েছে এর থিম বা এর মানে মেসেজের তুলনায়। ঠিক আছে, দ্য সিলেকশন অফ দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট as in this poem the poet has tried to capture the magic moment when the congested filthy metropolitan city of London is transformed into a grand natural sight with the magic touch of
ফগ ফ্রি ট্রান্সপারেন্ট মর্নিং বিউটি, যেটা আগে বললাম যে একদম স্মোকলেস এয়ার বলেছে, বাতাস হচ্ছে ধোঁয়াবিহীন, বাতাসে কোনো কুয়াশা নাই, এরকমের একটা কুয়াশা মুক্ত, ধোঁয়া মুক্ত, মানে প্রাকৃতিক, মানে নৈসর্গিক ভোরবেলাকার একটা মানে মনোরম সৌন্দর্য, সেই সৌন্দর্যের একটা অংশে লন্ডন শহর পরিণত হয়েছে। যে লন্ডন শহর অত্যন্ত ব্যস্ত, অত্যন্ত ঘেঞ্জি এবং অত্যন্ত হইচই কোলাহলপূর্ণ শহর, ঠিক আছে। তাহলে এখানে পোয়েটিক ক্রিয়েশন এটা যেন হয়েছে একটা প্রকৃতির অলৌকিক একটা জাদুকরী ক্ষমতার স্পর্শে এটা সম্ভব হয়েছে, এটাই কবি এখানে বলতে চাইছেন। মোরওভার দ্য ইউজ অফ ওয়ার্ডস ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ লাইক এ key to ascertain the identity of the city with its numerous man-made structures like the river, the tower, the dome, the theatres, etc. তাহলে এখানে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে এই লন্ডন শহরের প্রত্যুষকালীন সৌন্দর্য কবি তার বোনের সঙ্গে উপভোগ করছেন, এবং সেই সৌন্দর্যকে তিনি মানে অত্যন্ত মানে সাবলীল ভাষাতে বর্ণনা করেছেন এই কবিতায়। ইন দিস ওয়ে দ্য টাইটেল ইজ আনইউজুয়াল অ্যান্ড মিনিংফুল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। এই দিক থেকে যদি আমরা বলি তাহলে এই কবিতার যে টাইটেল সেটা অস্বাভাবিক হলেও কিন্তু এটা মানে অত্যন্ত সার্থক এবং অত্যন্ত অর্থবহ। তাহলে আশা করি এই ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখলে কবিতা সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।